প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক জানেন বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের আলোচনা শুনি। আজকে আমরা প্রসঙ্গ নির্ধারণ করেছি ছাগল কাণ্ড ও এই সময়ের রাজনীতি। এই প্রসঙ্গে এবং রাজনীতির সমকালীন ঘটনা প্রবাহ নিয়ে আমরা কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠান জুড়ে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত জনাব মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আরো রয়েছেন জনাব ইসাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, এবং তিনি আওয়ামী লীগ নেতা। দর্শক, আমাদের মাঝে আলোচনার ফাঁকে যুক্ত হবেন আমরা প্রত্যাশা করছি যে শহীদুল ইসলাম বাবুল, তিনি সাবেক ছাত্রনেতা এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমরা ইত্যকার নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সাথে থাকুন, আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন, এবং আপনাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে সরাসরি মন্তব্য ঘরে সেটি লিখতে পারেন। আজকের আমাদের অতিথিদের উদ্দেশ্যে কিছু জানবার থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটিও আপনারা লিখতে পারবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা অতিথিদের কাছে আলোচনা করব। আপনাদের দুজনকে স্বাগত জানাই, পান্না ভাই এবং মাহবুব কামাল ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আয়োজনে। যে আমরা আলোচনা করব যে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক একটি প্রসঙ্গ আলোচিত হচ্ছে। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতের সফরকে গেছেন। আজকে তিনি ফিরে এসে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি কতগুলো তথ্য দিয়েছেন যে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন উচ্চতায় গেছে, এবং সামনের দিনে বাংলাদেশ কিভাবে ভারতকে পাশে চায় এবং একই সাথে ভারত বাংলাদেশকে কিভাবে কাছে রাখতে চায় এবং তার কি প্রয়োজন সেটি উল্লেখ করেছেন। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে দুর্নীতির একটি প্রসঙ্গ খুব আলোচিত হচ্ছে। আমাদের এনবিআর এর যে একজন সদস্য, তিনি আবার কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি, খুবই বড় একজন কর্মকর্তা। তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন এবং দুর্নীতির মধ্য দিয়ে অনেক সম্পদের মালিক হয়েছেন। একটি ঈদের, কোরবানি ঈদের একটি ছাগলকে কেন্দ্র করে, অর্থাৎ ছাগল ক্রয়কে কেন্দ্র করে এই ঘটনাটি আমরা দেশবাসীর সামনে আসছে, এবং এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিডিয়া আলোচনা হচ্ছে যে আমরা কেবলমাত্র দুর্নীতি করতে রাজনীতিবিদদের দেখেছি, অনেক সময় রাজনীতিবিদদের অভিযুক্ত করা হয়, কিন্তু আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় যে দুর্নীতি জেঁকে বসেছে এবং তার যে দুর্নীতি নমুনা দেখছে, তো এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। সরকার বলছে যে তারা দুর্নীতিতে জিরো টলারেন্স, কিন্তু একের পর এক দুর্নীতির ঘটনাগুলো আসছে। এর আগেও বেনজির কাণ্ড আমরা দেখেছি যে আমাদের পুলিশের প্রধান এবং র্যাবের প্রধান, তিনি খুব প্রতাপশালী একজন কর্মকর্তা ছিলেন পুলিশের। তিনি যখন ক্ষমতা হারালেন, তার মেয়াদ শেষ হয়ে গেল, তারপরে তার নিয়ে নানা দুর্নীতির ফিরিস্তা আমরা দেখছি। সবকিছু নিয়ে কথা বলতে চাই। মাহবুব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে পাঁচ শিকার ছাগল খেলো লাখ টাকার বাগান, এই একটি প্রবাদ আমরা শুনেছি। তো এই যে ঘটনাটি আপনি দেখছেন, এটার মধ্য দিয়ে আসলে আমাদের যে আমলাতন্ত্র যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা বলবেন, নাকি আমলাতন্ত্রের সার্বিক ঘটনার এক ধরনের ছোট্ট একটি প্রকাশ মাত্র? আপনার বিশ্লেষণে এই ঘটনাটি, ছাগল কাণ্ডকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? থ্যাংক ইউ। আমি প্রথমে একটু অন্যরকম ভাবে শুরু করি। সেটা হচ্ছে যে 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ লর্ড অ্যাক্টন, সে একজন বিশপকে একটা চিঠি দিয়েছিলেন। তখন যাজকতন্ত্রের প্রচন্ড দাপট। উনি চিঠিতে লিখেছিলেন, সেটা এখন কোটেবল কোট, সেটা হচ্ছে যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। এইটা ওই চিঠির একটা লাইন ছিল, এটা যে অ্যাবসোলিউট পাওয়ার অ্যাবসোলিউট করাপশনের জন্ম দেয়। তো আমরা দেখছি যে বেনজির বলেন, আর এই যে মতিউর সাহেব বলেন, কিংবা সাবেক সেনা প্রধান আজিজ বলেন, এরা অ্যাবসোলিউট পাওয়ার এনজয় করেছেন, এবং এই অ্যাবসোলিউট পাওয়ার এনজয় করতে গিয়ে ওনারা অ্যাবসোলিউট করাপশনে নিজেদেরকে নিমজ্জিত করেছেন। আমি বেনজির এবং মতিউরকে স্বাভাবিক মানুষ বলবো না, তারা বিকারগ্রস্ত। যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে সেই সাইকিয়াট্রিস্ট বলবে যে এই দুই ব্যক্তি হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত। এটা আমি একদম বাজি দিয়ে বলতে পারি। কারণটা হচ্ছে, আপনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হন, তাহলে আপনি এরকম সম্পদের জন্য, এত সম্পদ অর্জনের জন্য আপনি চেষ্টা করবেন না। একটা মানুষের কত সম্পদ দরকার। যেমন ধরুন, আমাকে যদি বেনজির বা
মতিউর যদি তার গ্রামে 10-12 বিঘার উপরে একটা সুন্দর বাংলো বাড়ি করত, ঢাকায় একটা ভালো ফ্ল্যাট করত, তারপরে সে পেনশনের টাকা দিয়ে মোটামুটি ভালোভাবে চলতে পারতো, সেই দুর্নীতিটা আমরা হয়তো মেনে নিতে পারতাম। কিন্তু তাদের যে দুর্নীতি, তাদের যে দুনিয়াব্যাপী যে তাদের সম্পদের প্রসার এবং বাংলাদেশে তাদের যে সম্পদ, এইটা মানসিক বিকারগ্রস্ত হওয়া ছাড়া এইটা কোনোদিন স্বাভাবিক মানুষের পক্ষে এটা সম্ভব না। তো এখন আপনি যেটা বলছেন সেটা হলো, দেখেন কেন এরকম হচ্ছে। এরকম হচ্ছে, আমি একটু কারণটা বলি, যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 6 বছর ধরে এর কার্যক্রম ঝুলে আছে। দাবি ছিল যে সরকারি কর্মচারীদের আয় ব্যয়ের হিসাব এসিআর এর সঙ্গে যুক্ত থাকবে। 6 বছর হয়ে গেল, এটার কোনো আমরা কার্যকারিতা দেখছি না। শুধু তাই না, এমনও দাবি ছিল যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় কর্মচারীদের সন্তান, স্ত্রী, স্বজনদের সম্পদের হিসাবও দিতে হবে, এটা দাবি ছিল, কিন্তু এটা কিন্তু কার্যকর হচ্ছে না। ফলে এই যে ইনডিসক্রিমিনেট সম্পদ আহরণের যে চেষ্টা, এইটা মারাত্মক আকার ধারণ করেছে। এবং শুধু বেনজির কিংবা মতিউর কিংবা আজিজ নয়, এইটা খোঁজ করলে মিডিয়া যদি ইনভেস্টিগেট করে, দুদক করবে না। দুদকের উপরে আমার ন্যূনতম কোনো আস্থা নাই। মিডিয়া যদি ইনভেস্টিগেট করে, দেখা যাবে যে এরকম হান্ড্রেডস অফ মতিউর বা হান্ড্রেডস অফ বেনজির বাংলাদেশে আছে। এখন আমরা গত নির্বাচনের পরে আমি এক টক শোতে বলছিলাম যে গণতন্ত্রটা তো সেভাবে হলো না, তো শর্টেজ অফ ডেমোক্রেসি শুড বি কম্পেনসেটেড বাই গুড গভর্নেন্স। এই যে গণতন্ত্রের ঘাটতিটা থেকে গেল, এইটা সুশাসন দিয়ে এটাকে কম্পেনসেট করা উচিত। তাইলে জনগণের কাছে এক ধরনের সরকারের প্রতি এক ধরনের সমর্থন হবে। তো আমরা দেখছি যে গণতন্ত্রও সেইভাবে নাই, সুশাসনও নাই। তা আপনি যদি দুইটাই না রাখেন, তাইলে তো একটা তো আপনাকে অন্তত রাখতে হবে, তাই না? ফলে এই সুশাসন যদি করা যেত, মানে প্র্যাকটিস করা যেত, তাইলে কিন্তু এই ধরনের করাপশন, এই ধরনের অনিয়ম, এই ধরনের আপনার অনেকটাই ন্যারো ডাউন করতে পারতাম আমরা। কিন্তু সুশাসনের কোনো লক্ষণ দেখছি না আমরা, বরং দেখা যাচ্ছে। জি, আমরা শুনবো আপনার সুশাসন নিয়ে আপনার প্রত্যাশা বা সেটা কিভাবে হতে পারতো, প্রতিষ্ঠা করা যেত, সেটি শুনবো। একটু পান্নাভের কাছে আসতে চাই মাহবুব ভাই, আপনি অনুমতি দিলে। না, ঠিক আছে, ঠিক আছে। জি, আসবো আপনার কাছে। পান্না ভাই, যেটি হচ্ছে যে মাহবুব ভাই যেটি বলছিলেন যে এই যে সম্পদের যে আমরা ফিরিস্তি দেখছি বড় বড় কর্মকর্তাদের, আমাদের আজিজ আহমেদ মানে বাংলাদেশের সেনাপ্রধান, পুলিশ প্রধান বেনজির, এবং সাম্প্রতিক সময়ে যে এনবিআর এর যে চেয়ারম্যান, এনবিআর এর সদস্য, তার যে সম্পদ, এই যে আমাদের সম্পদ অর্জন করে তারা ফুলে ফেপে বড় হচ্ছে। তো এটি আমরা জানি যে আওয়ামী লীগের একটি অঙ্গীকার আছে যে দুর্নীতি বিরুদ্ধে তার অবস্থান এবং জিরো টলারেন্স, এই কথাটা আমরা খুব ভালোভাবে শুনি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা বলেছে, নির্বাচনী স্তরে, সকল নির্বাচনী স্তরেও কিন্তু দুর্নীতি বিরুদ্ধে কথা বলা হয়েছে। আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে অনেক সফল, উন্নয়ন করেছে, দেশের নানা ক্ষেত্রে মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, দেশের একটা রূপান্তর ঘটছে। কিন্তু দুর্নীতির ক্ষেত্রে খুব বেশি কার্যকর ভূমিকা আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশিত ভূমিকা পাওয়া যাচ্ছে না, অন্তত কি সরকারের কাছ থেকে। কারণ এই বড় বড় কর্মকর্তারা যারা এই সরকারের অধীনে থেকেই, সরকারের প্রশ্রয় থেকেই কিন্তু তারা ক্ষমতার এক্সারসাইজ করেছে এবং সেই দুর্নীতির মাধ্যমে পাহাড় তৈরি করেছে সম্পদের। তো সরকার বা আওয়ামী লীগ কি করেছে, মানে কি দেখলো না কেন? এই দায় কি আওয়ামী লীগের উপরে যায় কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন সকলকে আমি সহ আলোচক সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যে কথাটি লাস্ট শব্দটি যেটা উচ্চারণ করছেন, এর দায় আওয়ামী লীগ বা সরকারের উপরে বর্তায় কিনা, সরকার নিশ্চয়ই এই দায় দায়িত্ব নেন না এবং নিবেন না। কারণ সরকার যখন তার রাষ্ট্র পরিচালনা করে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এবং আওয়ামী লীগ সভাপতি
আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি সরকারের এটিচিউডটা আপনি দেখেন, কথা আপনি বললেন আমি শুনলাম, এবং দেশবাসী বা বহির্বিশ্বে যারা আছে সকলেই শুনছেন। একজন মানুষ যখন করাপশনের সাথে জড়িত হয়ে যায়, হতে পারে সে কোনো রাজনীতিবিদ, আমলা অথবা সাংবাদিক, যে স্তরেই যে পেশায় যিনি থাকুন না কেন, সে কাজটি তার করতেছে, বিবেক তাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তো এখানে যাদের নাম উচ্চারণ করেছেন তারা এক এক জায়গা থেকে এক একজনে এক একভাবে এক এক বিশেষণে বিশেষিত হয়েছে। কিন্তু সরকার প্রধান কি বলতেছে? সে তো জিরো টলারেন্সে আছে বলেই আজকে আপনি এই বেনজির সাহেব বলেন বা এই মতিউর সাহেব বলেন বা আরো যাদের নাম আসছে তাদের কথা বলছেন, তাদের সম্পর্কে সরকার কি কোনো তাদের পক্ষে অবলম্বন নিছে? নিশ্চয়ই না। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা তাদের নিজ নিজ দায়িত্ব বন্টন করা আছে, তারা সে দায়িত্ব পালন করবে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন, জি পান্না ভাই, এই যে মতিউর কাণ্ডে অভিযুক্ত, ছাগল কাণ্ডে অভিযুক্ত যে মতিউর রহমান, তিনি পালিয়ে গেছেন, মানে তিনি পালাতে পারলেন কিভাবে? বেনজির আহমেদ তিনি বিদেশে চলে গেলেন, যখন যার বিরুদ্ধে যখন অভিযোগ হচ্ছে, মিডিয়ায় নানা রকম আলোচনা হচ্ছে, এটি নিয়ে সরকার মানে সরকারের উপর দোষারোপ করা হচ্ছে, তখন তারা বাইরে গেলেন কিভাবে? এটি কি সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত বা? আমি জানি না আপনার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আছেন কিনা যে ওনরা বাহিরে গেছে। এটি যারা দায়িত্বে আছে, এ দায়িত্ব তাদের, ওনাদের বাহিরে যাওয়ার উপরে কোনো নিষেধাজ্ঞা আসছে? যদি এসে থাকে ওনরা বাহিরে যেতে পারেন না। যদি নিষেধাজ্ঞা না এসে থাকে তাহলে আপনি কিভাবে তাকে আপনি বলবেন বাহিরে যেতে পারবেন না? আদৌ সে বাহিরে গেছে কিনা এমনও কিন্তু কোনো কনফার্ম কোনো সংবাদ আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেখি নেই। শুনতেছি, শোনা যাচ্ছে, দেখতেছি, হতে পারে, এই শব্দগুলো উচ্চারণ হচ্ছে। তারপরও আমি বলবো সরকার জিরো টলারেন্সে দুর্নীতি এবং এই অপকর্মের সাথে জড়িত আছে যারা, তাদের ব্যাপারে আছে বলেই আজকে এদের ব্যাপারে আলোচনা হচ্ছে, তদন্ত হচ্ছে, এবং মতিউর সাহেবকে যে দায়িত্বে তিনি ছিলেন সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে তাকে তার যে মন্ত্রণালয় সেখানে তাকে ন্যস্ত করা হয়েছে ওএসডি হিসেবে। এমনি ভাবে যদি সরকারের অ্যাটিটিউড থাকে যে সরকার প্রধান চাচ্ছেন এর সুষ্ঠু বিচার হোক, এর তদন্ত হোক, শুধু এখানে না, আরো যদি কেউ জড়িত থাকে যারা ভবিষ্যতে হয়তোবা এরকম তাদের সমস্যাগুলো বা এরকম তাদের কর্মকাণ্ড উদ্ঘাটন হতে পারে, বিগত দিনে যাদেরকে হয়েছে সবগুলোর দিকে আপনি তাকান। সরকারের অনেক এমপি কিন্তু কারাগারে গিয়েছে দুর্নীতির কারণে, অথবা দুদক যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাকে জেল হাজতে যেতেছে, সরকার কিন্তু সেখানে এমপি বলেন, দলীয় নেতা বলেন, অথবা কোনো আমলা বলেন, কারো পক্ষ কিন্তু অবলম্বন করে তাদেরকে এই জায়গা থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করে না। অতএব আপনি কিন্তু বলতে পারেন না সরকারের উপর দায় দায়িত্ব অর্পিত হবে অথবা সরকার দায় দায়িত্ব নিতে হবে। সরকার দায় দায়িত্ব নিয়েই বলেছে সুষ্ঠু তদন্ত হবে এবং যিনি দোষী হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর যার বিরুদ্ধে তদন্ত চলতেছে, আমি একটি কথা বলতে চাই, তাদের পক্ষ আমি নিচ্ছি না, কিন্তু তদন্ত হয়ে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাকে এক দৃষ্টিতে আপনাকে দেখতে হবে। আর দোষী সাব্যস্ত হওয়ার পরে তার বিরুদ্ধে মামলা, মামলার পরে গ্রেপ্তার, গ্রেপ্তার পরে জেল, জেলের পর তার সাজা ভোগ করা, এই জায়গাটা আর এক জায়গা। যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি দোষী সাব্যস্ত না হবে, তদন্ত এক জিনিস, দোষী এক জিনিস, দোষী সাব্যস্ত না হবে তখন কিন্তু আপনাকে একভাবে দেখতে হবে। আর আজিজ সাহেবের কথাটা কিন্তু এখানে বিজ্ঞ আলোচক ভাই নিয়ে আসছেন, কিন্তু আজিজ সাহেব কিন্তু এই দুর্নীতির ব্যাপারে কিন্তু তার কোনো কথা আসছে বলে আমার জানা নাই। এখানে আমেরিকান গভর্নমেন্ট তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, কি কারণে দিয়েছে, কেন দিয়েছেন, এটি কিন্তু ভিন্ন চ্যাপ্টার। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত করছে, যে তদন্ত সরকার বাধা দিচ্ছে, অথবা দুর্নীতিগ্রস্ত হয়ে তিনি দুদকের তলব হয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এরকম কোনো বিষয় না। দুটি কিন্তু দুই জায়গা থেকে বিষয় হবে। আজকে একটু দেখেন, আমি একটি কথা আপনাকে মনে করিয়ে দেই, আজকে বঙ্গবন্ধু বিহীন এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন পেয়েছি। এই আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে ৭৫ বছর গত দুদিন আগে পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর অবর্তমানে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা ৪৩ বছর
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই দেশকে আমরা উন্নতশীল জাতি হিসেবে বিশ্বে আমরা একটি মর্যাদাশীল জায়গায় দাঁড়িয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করবেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এই বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ছিল বাকশাল, সেই বাকশাল সম্পর্কে নেতিবাচক আলোচনা হয়েছে, সেই বাকশাল সম্পর্কে মানুষের মাঝে বিশুদ্ধার করা হয়েছে, বিভিন্ন কুৎসা রচনা করা হয়েছে। আজকের বাস্তবতায় কিন্তু সেই সমস্ত কর্মসূচি প্রশংসিত হচ্ছে যে সেই সময় যদি বঙ্গবন্ধুর এই কর্মসূচি বাস্তবায়ন হতো, বাঙালি জাতি আরো আগে আত্মমর্যাদাশীল স্বনির্ভর বাংলাদেশ, সোনার বাংলাদেশ হতো। আজকের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। এই সরকারের নেতা কর্মী এবং বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে একটি অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, দুর্নীতির এক জায়গায় এক পালায় যেন সব না মাঠা হয়। দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজ না সকলকে একাকার যেন করা না হয়, সেদিকে আমি লক্ষ্য করার জন্য আপনার কাছে আসতে চাই। যে এই যে মাহবুব ভাই শেষ হয় যিনি বলছে যে এটা আসলে এক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, সরকারের উপর দোষারোপ করা হচ্ছে। সেটা দুর্নীতির ক্ষেত্রে সরকার আন্তরিক এবং যারা বড় বড় দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কিছুটা হলে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার, এবং আওয়ামী লীগের আমলেও দুর্নীতি হলে সেটার বিচার হয়। অন্য কোনো সরকার আমলে দুর্নীতির বিচার হয়নি বা হতে দেখা যায়নি, এই ধরনের একটি বক্তব্য আমরা পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে। মাহবুব ভাই, আপনি কি মনে করেন যে কি শেষ করছেন আপনি? জি, আমি শেষ করেছি। হ্যাঁ, না, পান্না ভাই যে বললেন যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, এই সরকারকে ফেরানো যাবে না, এইটা কোনো বিকল্প রাজনৈতিক শক্তি নাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, এটা আমি বুঝি। প্রশ্ন সেটা না, প্রশ্ন অন্য জায়গায়। পান্না ভাই যে বললেন যে এই দুর্নীতিবাজদেরকে করা হচ্ছে, ট্রেস করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে, আমি কয়েকটা নাম বলি বা একটা নামই বলি। এই যে আব্দুল হাই বাচ্চু, বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে লিখতে 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 আমার হাত ক্ষয় হয়ে গেছে, মানে এডিটোরিয়াল লিখতে লিখতে। এবং সবাই কই আব্দুল হাই বাচ্চুকে তো দুদকে কখনো তলব করা হলো না, বা তাকে তো কোনো জবাবদিহিতার আওতায় আনা হলো না। এত যে লেখালেখি হচ্ছে, এক। দুই নাম্বার হচ্ছে এই যে মতিউরকে যে ওএসডি করা হইলো, এটা কি ওএসডিটা কি এটা শাস্তি? মতিউরকে নিয়ে যখন এত কথা হচ্ছিল, হচ্ছিল, সে হচ্ছিল, তাকে তো সরাসরি ইন্টারোগেশনে নিয়ে যাওয়া হবে, সরাসরি তাকে করা হবে। তাকে ওএসডি তো কোনো পানিশমেন্ট না। ওএসডি তো আমি মনে করি এটা প্রমোশন, মানে এটা একটা রিওয়ার্ড, কারণ বসে বসে টাকা পাবে, বেতন পাবে। ওএসডি মানে হচ্ছে তার অপরাধ প্রমাণ হওয়ার আগে কি তাকে শাস্তি দেওয়া ঠিক? মানে যে না না, আমি শাস্তি দিতে বলছি না, শাস্তি তো কোর্ট দিবে, আমি তো শাস্তি দেওয়ার মালিক না। আমার কথা হচ্ছে যখন এতগুলো মানে মিডিয়া যখন তার বিরুদ্ধে সরব হলো, তাহলে তো তাকে ইমিডিয়েটলি তাকে ইন্টারোগেশনে নিয়ে আসা উচিত ছিল, ইমিডিয়েট ইন্টারোগেশনে, যে তোমার এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এটা কি ব্যাপার, বা দুদক তাকে ইন্টারোগেট করবে, তাই না? তো তাকে তো এই যে সময় দেওয়া হচ্ছে, বেনজিরকে সময় দেওয়া হয়েছে কারণেই তো সে আজকে অ্যাবসকন্ডিং। ধরে নিলাম সে দেশে, মানে বিদেশে যায় নাই, দেশেই আছে, সে তো অ্যাবসকন্ডার, তাকে তো পাওয়া যাচ্ছে না, তাই না? তো মতিউরও তাই। তো এখন একটা এত বড়, মানে এত অভিযোগ আসার পরে যদি তাদেরকে সময় দেওয়া হয়, যেমন বেনজিরকে সময় দেওয়া হওয়ার কারণে সে অনেক টাকা ব্যাংক থেকে তুলে পাচার করে ফেলতে পারছে, হ্যাঁ। তারপরে মতিউরও ওই এরকম কি বলে যে আত্মরক্ষামূলক অনেক কিছু করতে পারতেছে। ফলে এইগুলি কোনো, মানে এইগুলি কোনো লজিক না। কথাটা হচ্ছে যে হ্যাঁ, আপনার অপরাধীর পাশে থাকবে কে? অপরাধীর পাশে থাকবে আইন, এছাড়া আর কেউ পাশে থাকবে না। সরকার বলেন, জনগণ বলেন, প্রশাসন বলেন, অপরাধীর পাশে কেউ থাকবে না, থাকবে শুধু আইন। যখন অপরাধ, মানে যখন অভিযোগ উঠবে, তখন অভিযুক্ত বলবে আই নিড এ প্লিডার অর আই নিড এ সলিসিটর, হ্যাঁ, সে পাশে থাকবে, অন্যরা পাশে থাকার কোনো কারণ নেই। তো আমরা তো দেখছি যে অপরাধীদের পাশে অনেকেই আছে। এটা তো খুব একটা মানে বাজে সিচুয়েশন। আচ্ছা,
আমি মনে করি যে বাংলাদেশে যে সমস্ত কনস্টিটিউশনাল বডি আছে, সেই কনস্টিটিউশনাল বডি যেমন ধরেন দুদক, তারপরে ধরেন যে নির্বাচন কমিশন, পিএসসি, হিউম্যান রাইট কমিশন, তথ্য অধিকার কমিশন, এই যে অনেকগুলো কনস্টিটিউশনাল বডি আছে, এই কনস্টিটিউশনাল বডিগুলি যদি প্রপারলি ফাংশন করতো তাহলে কিন্তু সরকারের বেশি কিছু করা লাগতো না, সরকার চুপচাপ বসে থাকলেই হইতো। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল বডিগুলো প্রপারলি কাজ ফাংশন করে না। দুদক দুদক একটা কেন করে মানে সাংবিধানিক, আমি বলছি দুদক একটা সাংবিধানিক সংস্থা, তার তো উচিত যে এই যে এত অলিগার্ক তৈরি হচ্ছে, এত সম্পদের মালিক হয়ে যাচ্ছে, এগুলি কি দুদক জানে না? আমি শুনেন সেদিন এটিএন নিউজে একটা টক শোতে গেছিলাম, ওখানে শুনলাম যে বেনজির যখন এটিএন নিউজের টক শোতে গেছিল, দুই একবার গেছিল, তখন দুপুর 12টা থেকে কারওয়ান বাজার পুরো এলাকা পুলিশে কর্ডন করে রাখতো। দুপুর 12টা থেকে, তার টক শো কিন্তু রাত 10টায়। তারপরে পুলিশ এসে অফিসে এসে, স্যার কোথায় বসবেন, স্যার কি খাবেন, স্যার অমুক কি তমুক কি, তো ওখানকার যে সিইও সে বলতেছে যে আমরা তো একেবারে তটস্থ হয়ে যাচ্ছি, টক শো হচ্ছে 10টায়, রাত 10টায়, 12টার সময় থেকে পুলিশ এসে সারা এলাকা কর্ডন করে রেখে এসে বলতেছে যে স্যার কি খাবে, স্যার কি করবে, কোথায় বসবে, এই করবে সেই করবে। এই যে ক্ষমতা প্রদর্শন, এইটা কি আপনার প্রশাসনের বা নজরে পড়ে নাই? এগুলি এই যে আনডিউ আপনার ক্ষমতা প্রদর্শন, হ্যাঁ। অথচ উনি বলতেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসে টকশোতে, শুধুমাত্র একটা তার গাড়ি আসে, পিছনে একটা প্রোটোকলের গাড়ি, 4-5 জন পুলিশ, চুপচাপ উনি এসে টকশো করে চলে যান স্বরাষ্ট্রমন্ত্রী। আর বেনজির আসলে দুপুর 12টা থেকে আপনার মানে পুরো কারওয়ান বাজার এলাকা কর্ডন করে রাখা হয়। তো এই যে ক্ষমতার দাপট উনি দেখাতেন, এইটা কি সরকারের উচ্চ পর্যায়ের কেউ জানে না? কেউ জানতো না? নিশ্চয়ই জানতো। তো এই যে ক্ষমতা প্রদর্শন, এই যে ক্ষমতাকে কাজে লাগিয়ে সম্পদ আহরণ, এইটা তো মানে না জানার কোনো কথা না। আপনি দেখেন, আপনি গোপালগঞ্জে জমি কিনতেছেন, বেনজিরের কথা বলি, তা মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি তো গোপালগঞ্জ, তো কেউ কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে নাই যে উনি এইভাবে জমি কিনতেছে, হিন্দুর জমি কিনতেছে, ভয় দেখায় কিনতেছে? কেউ কি বলে নাই? নিশ্চয়ই বলছেন। তারপরে ওই যে উনি রিসোর্ট টিসোর্ট করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, এগুলি কি চাপা থাকে? এগুলি এই যে একদিনে 4টা ফ্ল্যাট কেনা, এগুলি মানে কি বলে যে ডিটেকটিভ ব্রাঞ্চের বা গোয়েন্দা সংস্থার এটা জানা কি খুবই কঠিন একটা কাজ? নিশ্চয়ই নয়। আমরা হয়তো সাধারণ মানুষ জানি না, কিন্তু এটা তো জানে, কিন্তু কিছুই করার নাই, কারণ ওই যে অ্যাবসোলুট পাওয়ার, এবং অ্যাবসোলুট পাওয়ার এনজয় করে যারা করছে তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থাশীল, উনি সত্যি দেশপ্রেমিক, উনি মানুষের ভালো চান, সব ঠিক আছে। কিন্তু এই যে মানে করাপশনের যে একটা নেক্সাস গড়ে উঠতেছে, হ্যাঁ, এই যে মানে কি বলে বিলিয়নিয়ার তৈরি হচ্ছে, হ্যাঁ। আমাদের সংবিধানের বঙ্গবন্ধু সংবিধানের যে 4টা মূল নীতি দিয়েছিলেন, সেটার মধ্যে একটা তো ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, এই তো 4টা। সমাজতন্ত্রটা কি? সমাজতন্ত্র হচ্ছে সম্পদের উপরে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, সম্পদের ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে, এখানে কোনো উচ্চবিত্ত শ্রেণী গড়ে উঠতে পারবে না। এটি তো সমাজতন্ত্র, নাকি সমাজতন্ত্র অন্য কিছু? তা আমরা তো দেখছি যে এখানে শ্রেণীহীন সমাজ তো দূরের কথা, হ্যাঁ, এটা শ্রেণী বৈষম্য এত বেড়ে গেছে, হ্যাঁ। একজন নিম্নবিত্ত বা একজন মধ্যবিত্তর সঙ্গে একজন এই যে অলিগার্কদের যে সম্পদ মানে যে পার্থক্য, অর্থনৈতিক যে পার্থক্য, এটা তো আকাশ মানে পাতাল। এইটা কি বঙ্গবন্ধু চাইছিলেন? বঙ্গবন্ধু তো উনি চাইছিলেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানে সামাজিক মানে সম্পদের উপরে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা হবে। এইটা কি মুক্তিযুদ্ধের চেতনা? আমরা মুখে মুখে বলি যে মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এখন কথাটা হচ্ছে যে কি করা। আমি বলবো, পান্না ভাই এখানে আছে, আওয়ামী লীগের বড় নেতা, ওনার সাথে আমার একবার তোফায়েল ভাইয়ের বাসায় দেখাও হয়েছিল, ওনার বোধহয় স্মরণ নাই, সেই 90s মানে প্রধানমন্ত্রীকে বলেন
যে আপনি সুশাসন দেন, গুড গভর্নেন্স দেন, আপনাকে কেউ সরাইতে পারবে না। বিএনপির ওই শক্তি নাই, মানুষও মনে করে না যে শেখ হাসিনার কোনো বিকল্প নেত্রী আছে, মানুষ মনে করে না এটা। কিন্তু আপনাকে যে মানুষ ভালোবাসে, আপনি সুশাসনটা দেন, সুশাসন দিলে এই এই করাপশন থাকবে না, সমাজে শৃঙ্খলা থাকবে, সবকিছু। এটা দিতে অসুবিধাটা কি? আমি একটু বলি, আমি দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যদি আমি 1000 লোকের সমর্থন পাই, তাহলে আমি ওই দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নিব না কেন? জি, ধন্যবাদ মাহবুব ভাই। আসবো আপনার কাছে, আবার একটু পান্না ভাইয়ের কাছে আসতে চাই। পান্না ভাই অনেকগুলো প্রসঙ্গ মাহবুব ভাই আলোচনা করেছেন, যে মূল কথা হচ্ছে যে তিনি একটু উদাহরণ দিয়ে বলেছেন যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের, তার বিরুদ্ধে লিখতে লিখতে সাংবাদিক হিসেবে তার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু এই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা যখন ঘটনাগুলো মিডিয়ায় আসতেছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তখন আমরা সরকারকে বা সরকার এর বিভিন্ন সংস্থাকে আমরা কথা বলতে দেখছি। এই যে মিডিয়ায়, গণমাধ্যমে পুলিশের যে নানা রকম যে ঘটনাগুলো আসছে, আমরা আরো একজন পুলিশ কর্মকর্তার পিছিয়েও আসছে, আমরা দেখলাম যে সেই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটা বিবৃতি দেয়া হলো সাংবাদিকদের একভাবে দোষারোপ করে, বা সাংবাদিকদের সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা হলো। তো এই যে গণমাধ্যমে না আসলে বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে না। আর মাহবুব যেটি বললেন যে বেনজির আহমেদ তিনি যে এতগুলো ক্ষমতা ব্যবহার করছেন, এই যে এত সম্পদশালী হলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন টকশোতে যান, তার প্রোটোকল যতটুকু থাকে, তিনি যে প্রোটোকল পেলেন বা তিনি উদাহরণ দিলেন, এটা কি মাননীয় প্রধানমন্ত্রী বা সংস্থাগুলো জানতো না? মানে এই 2, 4, 5, 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো আসলে একটা ভালো মানুষ বাহবা পেতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী। মানে আপনার কি মনে হয়, যেটি মাহবুব ভাই বললেন? আমি মাহবুবের কথা ধরেই একটু আগাতে চাচ্ছি। মাহবুব খুব সুন্দর কথা বলছেন, যে বাচ্চু সাহেবের কথা বলছেন, বেসিক ব্যাংকের উনি দায়িত্বে। উনি বাচ্চু সাহেবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না দুদক? এটি দেখেন, দুদক কিন্তু একটি স্বাধীন প্রতিষ্ঠান, দুদককে কিন্তু পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তো দুদক যদি সেটা অনুসন্ধান করতো, নিশ্চয়ই দুদককে কেউ নিষেধ করে নাই, বা দুদক কর্তৃপক্ষরা কারো দ্বারা মানে প্রভাবিত হননি যে তারা কাজটা করতে পারছেন না। এখানে এই জবাবটা দুদকের কর্তৃপক্ষকেই দিতে হবে, কেন তারা করতেছে না। তবে আমি বাচ্চু সাহেবের সম্পর্কে মাহবুব যে কথাটি বলছেন, আমি তার সাথে একমত। এরকম বাচ্চু সাহেব যদি আরো থেকে থাকে, যাদের নাম প্রকাশ হয় নাই, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কলা গাছ থেকে বট গাছ, বট গাছ থেকে জোড়া বট গাছ হয়েছে, যারা অবৈধভাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স আছে। মাননীয় প্রধানমন্ত্রী তো সারা দেশ নিয়ে তাকে ভাবতে হয়, সারা বিশ্বকে নিয়ে তার ভাবতে হয়। এবং যারা যুদ্ধ অপরাধী, স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই গোষ্ঠী তো এখনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। সেই ষড়যন্ত্রকে তার মোকাবেলা করতে হচ্ছে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। এত কিছু ভাবার পর এই সামান্য একটা বিষয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে, তার একটা সংস্থার দায়িত্ব দেওয়ার পর এটা আমরা কেন ভাবি? আর আপনি দুর্নীতিকে সামান্য বলছেন কেন? যে কথাটি বলেছেন যে এই মতিউর রহমান সাহেবকে ওএসডি করা যথেষ্ট না, কিন্তু মতিউর রহমান তো একটা চাকরি পেয়েছেন, তার যোগ্যতা বলে তিনি বিসিএস ক্যাডারের একজন চাকরিজীবী। তার চাকরির জায়গা থেকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হলে প্রথমেই পদক্ষেপ তো তার প্রশাসনিক ক্ষমতা থেকে তাকে সরিয়ে নেওয়া, তাকে ওএসডি করা, এবং এর পরে তো ধারাবাহিকভাবে সবটা হবে। তবে যে শুরুই যদি না করেন, শেষ হবে কোত্থেকে? মতিউর রহমানকে যদি ওএসডি না করতো, এই মাহবুবেই বলতো যে এতদিন পর্যন্ত সে লেখালেখির পরেও কিভাবে সে এখনো তার চাকরিতে বহাল থাকে, কেন তাকে ওএসডি করে না? ওএসডি তিনি হয়েছেন, এবং এটা সম্ভব যে সাংবাদিকদের অবাধ স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন। এবং দিয়েছেন বলেই আজকে পত্র পত্রিকার ঢালাও ভাবে লিখতে পারে। সৌভাগ্যের দুর্নীতির বরপুত্র তারেক সাহেবদের সম্পর্কে লিখতে পারতো না, তাদের সম্পর্কে কথা বলা যাইতো না, বাবরদের সম্পর্কে কথা বলা যাইতো না, জঙ্গিবাদদের সম্পর্কে কথা বলা যাইতো না, বাংলা ভাইদের সম্পর্কে কথা বলা যাইতো না, নিজামী মুজাহিদের সম্পর্কে লেখা যেত না। সেই জায়গা থেকে আজকে বঙ্গবন্ধুর কন্যা এই সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমকে স্বাধীন করে দিয়েছেন, অবাধে তারা লিখতেছেন, এবং এই লেখালেখির মধ্য দিয়েই ঘটনাগুলো বেরোয় আসতেছে বলেই এই সাজা পাচ্ছে। আরেকটি কথা যেটা বললেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টকশোতে যান,
তিনি একটি গাড়ি নিয়ে যান, ওনার একজন সিকিউরিটি থাকেন, ওনার প্রোটেকশনের একটি গাড়ি থাকে, এর বেশি আর কিছু না। এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের নেতা। কিন্তু একজন কর্মচারী, প্রজাতন্ত্রের একজন কর্মচারী তার সীমা লঙ্ঘন করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে, এটিও কি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে হবে? ওই মন্ত্রণালয়ের, ওই সংস্থার আর কি কেউ নাই? এবং যিনি চাকরি করেন তার কি বিবেক নাড়া দেয় না? এটা তার নিজ দায়িত্বে করতে হবে। এইখানে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিয়ত দৈনন্দিন কর্মসূচির ভিতরে হস্তক্ষেপ কামনা করি, তাহলে কিভাবে তিনি এই দেশ চালাবেন, কিভাবে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে নেবেন? এই বাংলার দুঃখ দুর্দশার মানুষদের দুঃখ লাঘব কেমনে করবেন? উনি তো মানুষের কথা চিন্তা করেন, এই দুর্নীতিবাজদের রক্ষার কথা চিন্তা করেন না, ক্ষমতার অপব্যবহারকারীদের রক্ষা করার চিন্তা করেন না। উনি বঙ্গবন্ধুর একটি সোনার বাংলা গড়ার জন্য এই যারা ভালো মানুষ, যারা এই মাহবুব ভাইয়ের মতো যারা লেখে, সত্য ঘটনা তুলে ধরে, তাদের নিয়ে তিনি চিন্তা করেন কেমনি ভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে, তাদেরকে আরো সুযোগ দেওয়া যাবে। সেটি যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা দুর্নীতি করে, তাদের বিপক্ষে জিরো টলারেন্সে আছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এই প্রধানমন্ত্রী যদি খালেদা জিয়া থাকতো, এই প্রধানমন্ত্রী এরশাদ থাকলে আজকে আমাদের সেই কথা ভাবার ছিল না। যেহেতু বঙ্গবন্ধুর কন্যা, সেই জন্য আমরা তার কাছ থেকে অনেক বেশি আমরা চাই বলেই আজকে একজন আসামি জেলখানায় না থেকে আজকে তার বাড়িতে তিনি অবস্থান করতেছে। মানবিক নেত্রী, গণতন্ত্রের মানুষ এবং একজন মানবিক নেত্রী বলেই আজকে যাকে মানুষ কন্যা বলা হয়, সেই উদার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। কারাগারে না রেখে শেখ হাসিনাকে আজকে, খালেদা জিয়াকে আজকে শেখ হাসিনা বাড়িতে রেখে তার মানবিক দৃষ্টান্ত উদাহরণ করেছেন। অতএব শেখ হাসিনাকে সেইভাবে দেখতে হবে যে বাংলাদেশের জন্য তিনি আজকে নিবেদিত, বাংলার গণমানুষের জন্য তিনি নিবেদিত, বাংলা গড়ার জন্য তিনি নিবেদিত, দুর্নীতিবাজদের রক্ষার জন্য না, ভালো মানুষদের জায়গা সুযোগ করে দেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনা। আমরা সেই দিকে চিন্তা করি। ভাই, আপনাকে ধন্যবাদ। একটু প্রাসঙ্গিক বক্তব্য প্রশ্ন করতে চাই আপনার বক্তব্য সূত্র ধরে। মাহবুব ভাই যেটি বলছিলেন যে তিনি দুর্নীতির মোকাবেলায় যে দুদকের ভূমিকার প্রতি তিনি আস্থাশীল নন। তিনি বলছেন যে বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে শক্তিশালী করা যায়নি, এবং যে কারণে সুশাসন প্রতিষ্ঠা করা বা দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ৭১ সালে মুক্তিযুদ্ধে যেটি লক্ষ্য ছিল সেটি প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি বলছেন। আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিষয়ে তাকে কাজ করতে হয়, দেশের বড় বড় বিষয় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। আমরা দেখেছি ছোটখাটো অনেক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিন্তু সমাধান হয়নি। তো অনেক ছোট বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, এটা আমরা একটা আলোচনা করি। কিন্তু দুর্নীতির মতো এই বিষয়গুলো যখন এই বড় বড় রাঘব বোয়ালরা পার পেয়ে যাচ্ছে, অথবা যারা ক্ষমতায় যখন থাকে তারা যে দুর্নীতি করে সম্পদের পাহাড় করলো, এবং শেষ পর্যন্ত দায়টা তো এসে পড়ছে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের উপরে। তো সেটি সময় থাকতে মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন না কেন? মানে আরেকটি কথা আছে, কেউ কেউ বলছেন যে যারা দুর্নীতি করেন ক্ষমতার বলয়ে না থাকলে দুর্নীতি করতে পারেন না, ক্ষমতার ছত্রছায়া বলয়ে থেকেই দুর্নীতি করছেন। না, আপনি যে কথাটি বলছেন যে সরকার কিন্তু দায় এড়াতে পারে না, রাষ্ট্র যারা পরিচালনা করে সেই দল দায় এড়াতে পারে না, কথা যেমন সত্য, পাশাপাশি আপনি এটিকেও দেখতে হবে যে সরকারের এটিটিউড, সরকার তো নিঃসন্দেহে চাচ্ছেন যে এই সমস্ত ঘটনাটার বিচার হোক। এবং আপনি লক্ষ্য করেন সরকারের কিন্তু এমপিরা জেলে ছিল, কাজী সেলিমের মতো মানুষরা কিন্তু জেলে ছিল, সেখানে কিন্তু তাকে জেলে না গিয়ে বাইরে থাকতে পারেনি। এরকম যদি নাম বলতে চাই, বহু লোকের নাম বলা যাবে যে রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতাবান এবং এমপি ছিলেন, অনেকে দায়িত্ব নিয়ে দেশে কাজ করছেন, কিন্তু যখন তার বিরুদ্ধে অভিযোগ আসছে ঠিকই সেই অভিযোগের কারণে তাকে জেলে যেতে হয়েছে। সরকার কিন্তু সেখানে তাকে রক্ষা করতে চায় নাই। সেই ক্ষেত্রে আরো বেশি আমরা আশা করতে পারি যে সমস্ত উইংস গুলো আছে, যে সমস্ত সংস্থাগুলো আছে, তারা যদি নিজ নিজ দায়িত্বটা পালন করে, তাহলে এই জায়গা থেকে সমাজের অনেক দুর্ঘটনা, অনেক অপকর্ম, অনেক দুর্নীতির থেকে অনেক কিছুই রক্ষা পাবে। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে সকলে নিজ নিজ দায়িত্ব পালন করুন। ওই যে কথাটি বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা, আজকে যে নির্বাসন ছিল সেই মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কিন্তু আবার এই বাংলাদেশে পুনর্বহল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসবো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়েছে, এই জায়গাটাই কিন্তু তিনি আজকে এই সরকার কিন্তু আওয়ামী লীগ সরকার আনতে
সক্ষম জি, হয়েছে ধন্যবাদ এই জায়গাটা। জানাচ্ছি পান্না ভাই। আপনার কাছে আসবো আবারে। আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম বাবুল। তিনি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের। বাবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, আপনি হয়তো সংযোগ করতে পারেননি। তো যাই হোক, যেটি আলোচনা করছিলাম আমরা, যে বর্তমান সময়ে দুর্নীতির নানা ঘটনাগুলো ঘটছে, অনেক বড় বড় ফিগারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, আমরা পত্রপত্রিকায় দেখছি, যদিও সেটি বিচার এখনো প্রমাণিত হয়নি। সেখানে সরকারের ভূমিকা নিয়ে দায় আছে কিনা এটা নিয়ে আমরা কথা বলেছি। মাহবুব ভাই প্রশ্ন তুলেছেন যে দেশে সুশাসনের যদি হতো তাহলে ভালো হতো, কিন্তু এই কথা বলেছেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই বাংলাদেশে, এবং এই মুহূর্তে এই সরকারের পতন ঘটিয়ে অন্য কোনো সরকার বা পরিবর্তন আসবে সেই শক্তিও তিনি দেখছেন না মাহবুব ভাই। তো আপনার কাছে আসতে চাই যে বিএনপি বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, কিন্তু বিএনপি খুব বেশি জনসমর্থন নিয়ে এই সরকারের বিরুদ্ধে একটা কার্যকর আন্দোলন তৈরি করা সেটি পারছে না। মানে সেটি গত 15 বছরও পারলো না। সামনের দিনে আপনাদের মানে কর্ম পরিকল্পনা কি? বিএনপি যখন দুর্নীতির অভিযোগ করছে তখন কিন্তু বিএনপির সঙ্গে দুর্নীতির যে চ্যাম্পিয়ন হবার নানা রকম নজিরও পত্রপত্রিকায় মানুষ সেগুলো বলছে। তো আপনারা নিজেরা দুর্নীতিগ্রস্ত ছিলেন, তো আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কথা বলার নীতিগতভাবে শোভা পায় না, এই প্রশ্নটি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়ে থাকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সম্মানিত সহ-আলোচক মাহবুব কামাল ভাই, পান্না ভাই, ওনাদের সাথে আমি আগে টকশো করেছি, শুনেছি। তোমরা দুইজনই আমার অগ্রজ। আমার কথা শুনতে পাচ্ছেন মনে হয়? শুনতে পাচ্ছি, বলুন। ইকো হচ্ছে যদিও, যাই হোক। আমি শুনছিলাম, কারিগরি কারণে আমি ব্যাক স্টেজে ছিলাম, আপনি এনগেজ করতে পারেন নাই, সেই জন্য আমি পান্না ভাইয়ের কথাও শুনছিলাম, মাহবুব কামাল ভাইয়ের কথাও 14 মিনিটের পর থেকে আমি শুনছি। এই যে সামগ্রিক ব্যবস্থা, বিএনপি 17 বছর আগে ক্ষমতায় ছিল, আপনি বিএনপির বিরুদ্ধে এখানে বিএনপি পারছে না, বিএনপি পারবে না, বিএনপি আগের কি দুর্নীতি ছিল না ছিল সেই সব নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু এখন যে এই যে পর্বত প্রমাণ সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে এইগুলো নিয়ে আপনারা খুব কম কথাই বলছেন। হ্যাঁ, আপনি দু একবার তুলেছেন। মাহবুব কামাল ভাই বললেন যে প্রধানমন্ত্রী ঠিক আছে, তার কোনো বিকল্প নাই, আর সব বাকি কেউ কেউ নেক্সাস হয়েছে তোর আশেপাশে, প্রধানমন্ত্রী সুশাসন দিতে পারেন। আমি অবাক হই মাহবুব ভাইদের কথা শুনলে, যে একটা সরকারের প্রধান যদি ঠিক থাকেন, তাহলে এই যে চোর বাটপারের যে সিন্ডিকেট তৈরি হইলো, এই সিন্ডিকেট কার প্রশ্রয়ে, কার আশ্রয়ে, কিভাবে তৈরি হয় দীর্ঘদিন যাবত তো নতুন না। উনি বলছেন যে আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে লিখতে লিখতে ওনার আঙুলে নাকি কর পড়ে গেছে, কিচ্ছু লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। এই যে এইসব কথা বলা, ওই যে নেতা আরো বহু বছর আগে বলে গেছিল যে সবাই পাইছে চোরের খনি, এই সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। আপনি শুনছেন আমার কথা? শুনছেন মাহবুব, শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। চাকার দল, আমি যা আনি সব চাইতে খায় ফেলে। এখন সেই অবস্থা হয়েছে নাকি যে প্রধানমন্ত্রী ঠিক আছে, ওনার কোনো বিকল্প নাই, ওনার নেতৃত্ব একেবারে অসাধারণ নেতৃত্ব, আর বাকি সিন্ডিকেট হয়েছে, চোর হয়েছে, এইসব বক্তব্য এগুলো হলো ফনিতা, বুঝছেন? এগুলা রং লুকানো। বরং আমি মনে করি, আমি দুঃখিত, আমাকে তো বলতে হচ্ছে, বরং পান্না ভাই ঠিক আছে, উনি একটা দল করেন, উনি একটা দলকে ডিফেন্ড করছেন, করতেই পারে, ওনার দলের পক্ষে স্ট্যান্ড নিচ্ছেন, কিন্তু কামাল ভাইরা যখন এইসব কথা বলেন না, যে আর বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন কথা বলেন না, এইগুলো হয়েছে কি, এগুলো নিকৃষ্ট রসিকতা আর কি মানুষের সাথে। আমি দুঃখিত, আমি আসলে খুবই দুঃখিত যে এই যে চোর চক্র, উনি বলছেন দীর্ঘদিন ধরে উনি লিখছেন। আচ্ছা ভাই, এই চোর সিন্ডিকেট, এই যে চক্র, এই যে দুর্নীতির যে হিমবাহ, এগুলো একদিনে তৈরি হয়েছে? কার আশ্রয় তৈরি হয়েছে? আপনি বেনজিরের কথা বলছিলেন, ওই যে বলে না যে আমি স্যার ছাড়াইয়ে যাবো, আপনি আমারে বসাইয়ে দিবেন। বেনজিরের বিরুদ্ধে আমি মামলা করবো, দুদকে ডাকবো। এতদিন দুদক কইয়া ছিল, দুদকের কুম্ভকর্ণের ঘুম ভাঙে, দুদকের ঘুম ভাঙে না। বেনজিরকে কে বিদেশে যাওয়ার জন্য সুযোগ করে দিছে? কে? এই যে আপনার এতদিন 20 দিন লাগে, এই যে মতিউরের মতো লোকদের, তাদের মধ্যে কি একটা নিষেধাজ্ঞা চাইতে আদালতে, এগুলো কি রাষ্ট্রের সাথে সরকারের নেক্সাস ছাড়া কিভাবে হয়? রাষ্ট্রযন্ত্রের। এখন তো কামাল ভাই যেটা বলতেছে, যে এমন একটা শাসন, কারো বিচার চাওয়া, কারো ফাঁসি চাওয়া, কারো মুক্তি চাওয়া, প্রধানমন্ত্রী ছাড়া কারো কাছে কেউ চায় না। এইটা কিভাবে সুশাসন হইতে পারে? কামাল ভাই সুশাসনও চায়, আবার প্রধানমন্ত্রীর বিকল্প নাই এটাও বলেন।
হ্যাঁ, এই যে এইসব হলো কি দুর্ভাগ্যজনক আর কি। আপনি জানেন বিএনপি তো ক্ষমতায় ছিল, বিএনপি কে নিয়ে বিদ্বেষ পোষণ হয়েছে, এই যে বিএনপির আমলে দুর্নীতি হয়েছে। আচ্ছা আপনি বলেন তো, বিএনপির শাসনামলে এই যে শেয়ার মার্কেটে যে লুটপাট হয়েছে, ভয়ানক লুটপাট, একবারও কি এগুলা মানে বিএনপি শাসনামল হয়েছে? দুই তিনবার বিএনপি ক্ষমতায় ছিল। এই যে 1996 সালে শেয়ার মার্কেটটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে, 2010 সালে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় এসে, এই 24 সালে বিগত 3-4 মাসে শেয়ার মার্কেট থেকে 1,00,000-1,00,000 কোটি টাকা লুটপাট হয়ে গেল। এটা কি বিএনপির লোকেরা করেছে? আপনি শুনেছিলেন বিএনপির আমলে শেয়ার মার্কেটের দুরবস্থা হয়েছিল? আপনি শুনেছেন বিএনপির আমলে এই নভেম্বর ভয়ঙ্কর নামের নাকি 30,000 কোটি টাকা একটা সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট বিএনপির আমল থেকে লুটপাট, এই ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেল, 7-8টা ব্যাংক কলাপস হয়ে গেল? আপনি বিএনপির আমলে শুনেছেন? এই যে শুনছে 22,000 কোটি টাকা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করছিল খেলাপি ঋণ, 4 লক্ষ কোটি টাকার উপরে খেলাপি ঋণ, 20টা শিল্প গোষ্ঠী 35,000 কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে বর্তমানে আছে। আর আপনারা বিএনপির আমলে পহর গিয়ে হাওয়া ভবনের ফানুসের গল্প তৈরি করেছেন, সেই গল্প খোঁজে না। ভাই আপনারা তো তারেক রহমানের পিছনে লেগে আছেন বহুদিন ধরে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজছেন। ওই তারেক রহমানের কি 200 বাড়ি 100 বাড়ি খুঁজে পাইছেন? লন্ডনের হ্যাম্পটিক স্ট্রিটে কারা বাড়ি করছে, কারা 29 লক্ষ টাকার ঘড়ি, এই রোলেক্স ঘড়ি পরে, কারা কত লক্ষ টাকার শাড়ি পরে, কত 7 লক্ষ টাকার হাত ব্যাগ নেয়, এইগুলো নিয়ে কথা তো আপনারা বলতে পারেন না, সেই সাহস আপনারা নাই। আপনারা বলেন যে আওয়ামী লীগের সবই ঠিক আছে, হ্যাঁ, আর এই খালি এই কয়েকদিন একটু চুরি করতেছে, দেশটাই চুরি করে ফুকলা করে দিচ্ছেন। এখন ডলার নাই, ব্যাংক নাই, ব্যাংকে টাকা নাই, প্রতিদিন তো ছাপাইয়া টাকা দিতে হচ্ছে আপনাকে। আর আপনি বলতেছেন যে এখন সুশাসন চাইছেন। শোনেন, আপনি বিরোধীদের বিচার কিভাবে করবেন? আপনি মতিউরদের বিচার কিভাবে করবেন? আপনি আজিজদের বিচার, তাদের ক্ষমতাকে আপনি এনজয় করেছেন, তাদেরকে দিয়ে রাতের বেলায় ভোট করাইছেন। আপনার শুরুটাই তো নীতিহীনতা দিয়ে। প্রত্যেক কাজের একটা কারণ থাকে। আপনি যে এখন সুশাসন চান, রাতের বেলা ভোট করে আপনি কিভাবে সুশাসন চান? আপনি ভোটের নামে তামাশা করে আমি মামু তুমি ডাবু এগুলোর বিরুদ্ধে কথাটা বলে আপনি সুশাসন চাইতেছেন। আপনি কি ভোটের নামে ভোটে 154 জন নির্বাচিত হয়ে গেছে, সেইগুলো নিয়ে আপনি কথা বলেন না, আপনি সুশাসন চাইতেছেন। এইগুলো মানুষের সাথে তামাশা প্রয়োজন। এইগুলোর চাইতে বরং আওয়ামী লীগ করা এবং আওয়ামী লীগকে সাপোর্ট করা এক ধরনের উত্তম কাজ। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ শহীদুল ভাই, আপনাকে, আপনি বেশ বক্তব্য দিয়েছেন অনেকক্ষণ ধরে। মাহবুব ভাই, আপনার কাছে শুনবো, কারণ আপনার প্রসঙ্গের সূত্র ধরেই শহীদুল ইসলাম বাবুল ভাই কিছু কথা বললেন। আমার কোনো প্রশ্ন নাই। না, উনি বাবুল সাহেব তো আমাকে মিস ইন্টারপ্রেট করছে, উনি বুঝতে পারেন না আমি কি বলতে চাইছি। সেটা হলো যে বর্তমানে একটা নৈরাজ্যকর দুর্নীতিগ্রস্ত সমাজে আমরা বাস করছি, এইটা অস্বীকার করার কিছু নাই। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প কেউ দেখছে না। যদি দেখতো তাইলে এই গভর্নমেন্ট থাকতে পারতো না। কারণ হচ্ছে যে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই দ্রব্যমূল্য, এই দুর্নীতি, এই মানে সমাজের নৈরাজ্য, অমুক তমুক, শেখ হাসিনার বিকল্প হিসেবে যদি কাউকে দেখতো মানুষ, তাইলে মানুষ ঝাঁপায় পড়তো। কিন্তু যেহেতু মানুষ আর অন্য কারো পিছনে ঝাঁপায় পড়ছে না, তাইলে বুঝতে হবে যে শেখ হাসিনার বিকল্প হিসেবে মানুষ কাউকে দেখছে না। এইটা বুঝতে হবে আমাদের। এই যে দেখেন, এই যে এত কিছু, অথচ 28শে অক্টোবরের এই যে জনসভা পণ্ড করে দেওয়ার পরে বিএনপির নেতা কর্মীরা মানুষকে পার ঐক্যবদ্ধ করতে পারলো না। এখন বলবেন যে সরকার তো স্বৈরাচারী, সরকার তো দাঁড়াইতে দেয় না। আর স্বৈরাচার তো আইয়ুব খানও ছিল, স্বৈরাচার তো ইয়াহিয়া খানও ছিল। তখন আমরা কিভাবে দাঁড়াইছিলাম? বন্দুকের সামনে কিভাবে আমরা কামানের সামনে দাঁড়াইছিলাম? এখন মানুষ যদি রিয়েলি চায় যে না, এই সরকারকে আমরা রাখবো না, এই রেজিমকে আমরা রাখবো না, তাহলে বন্দুক কামান কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। কিন্তু মানুষ ওইভাবে চাচ্ছে না, এইটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমাদেরকে, যেহেতু মানুষ বিকল্প চাচ্ছেন, বিকল্প মনে করছে না কাউকে, সেহেতু আমাদেরকে শেখ হাসিনাকে দিয়েই সুশাসন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কাকে দিয়ে আপনি সুশাসন করবেন? কে সুশাসন দিবে আপনাকে? সরকার প্রধান যদি সুশাসন না চায়, তাহলে অন্যরা চাইলে কি হবে? তাইলে শেখ হাসিনাকে দিয়ে আমাদের সুশাসন আনতে হবে। এই জন্য তার উপরে প্রেশার তৈরি করতে হবে যে আপনি সুশাসন দেন। এই আব্দুল হাই বাচ্চুকে ধরেন, এই কেন বেনজির পালায় গেল, কেন মতিউরকে শুধু ওএসডি করলেন, তাহলে জেলে নেন, এই করেন সেই করেন, এইসব বলতে হবে। এইসব বললে না একটা কাজ হবে। কিন্তু
মানে বাউল সাহেব যেভাবে বলতেছে যে আমি একেবারে নিঃশর্ত সাপোর্ট দিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। উনি তো আমার প্রথম দিককার কথা শুনেনি নাই। কথাটা হচ্ছে যে নেক্সাস তৈরি হচ্ছে অর্থনীতিতে, যে অলিগার্ক তৈরি হচ্ছে, আমি নাম বলবো না, নাম বললে রাস্তায় বেরোতে পারবো না, কারণ এরা হচ্ছে মাফিয়া। হ্যাঁ, আমি নাম আর বেশি নাম বলবো না। তো এখন ঘটনাটা হলো যে এই যে ঘটনাগুলি ঘটতেছে, এই ঘটনাগুলি যাতে আর না ঘটে এবং যারা অলরেডি ঘটাইছে তাদের যাতে শাস্তি হয়, তাদেরকে যাতে জেলে নেওয়া হয়। এবং এই যে আমি বললাম, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ইন নো টাইম কার্যকর করতে হবে। প্রত্যেকটা সরকারি কর্মচারী তার বউ, তার ছেলে মেয়ে, তার স্বজন, সবার সম্পদের হিসাব দিতে হবে এবং এটা কম্পালসারি করতে হবে। তা না হলে একজন বেনজির অ্যাবসলিউট পাওয়ার ক্ষমতা মানে এক্সারসাইজ করে অ্যাবসলিউট কারাপশন করবে, একজন মতিউর এনবিআর থেকে মানে কি বলে যে অবৈধভাবে মানুষকে ইয়ে করে এত সম্পদের পাহাড় করবে, এইটা চলবে না। সম্পদের হিসাব দিতে হবে এবং শুধু তার না, তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় শাশুড়ি, সবার সম্পদের হিসাব দিতে হবে। এবং এগুলি আমি বলছি শুনেন, দুদক, আমি কেন বলছি দুদক ইজ এ ওয়ার্থলেস অর্গানাইজেশন। এটার মতো অপদার্থ সংগঠন কেউ নাই। দুদকের কাজ হচ্ছে অপরাধীকে নিরপরাধের সার্টিফিকেট দেওয়া, এটি হচ্ছে দুদকের কাজ। আমি বলতে চাই, দুদক যদি তার মানে তার উপর অর্পিত দায়িত্ব যদি প্রপারলি ফাংশন করতো, তাইলে দুর্নীতি আজকে এই পর্যায়ে যেতে পারতো না। দুদকের ব্যর্থতার করলো না কেন বা করছে না কেন, ছোট করে বলুন। করছে, ভয় পায় তো। তারা মনে করে হয়তো বেনজিরের সাথে তারা মনে করে যে বেনজির বা মতিউর বা বলেন এদের সাথে আওয়ামী লীগের হাইকমান্ডের কোন সম্পর্ক আছে, যদি ধরি তারা আমাদের চাকরি থাকে কিনা, এরকম ভয় তো আছে। এগুলি তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, তো যেমন আব্দুল হাই বাচ্চু, অনেক কথাই তো আছে বাজারে যে আব্দুল হাই বাচ্চুকে কেন ধরা হচ্ছে না, তার খুঁটি অনেক শক্ত। তো এখন ঘটনাটা হচ্ছে যে দুদক যদি প্রপারলি ফাংশন করতো, তাহলে দুর্নীতি আজকে এই পর্যায়ে যেতে পারতো না। ফলে বাবুল সাহেবের ভুলটা কাটানো উচিত। আমি শেখ হাসিনাকে রেখেই, যেহেতু শেখ হাসিনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনাকে রেখেই এই সমাজকে আমি একটা সুশাসনের সমাজ দিতে চাই। শেখ হাসিনার নিজস্ব কোনো করাপশন নাই। শেখ হাসিনা একটা অনেস্ট দেশপ্রেমিক, সে পারতেছে না, এখন তাকে পারাইতে হবে, তাকে দিয়ে পারাইতে হবে। এটা খালি বললে হবে না। উনি দেখেন, ওই যে আপনি একটা কথা বলছেন, সে কত দিক সামলাবে? ইন্টারন্যাশনাল, ওই চায়না, ওই তো ইন্ডিয়া, তো ওই আমেরিকা, ওই ডোনাল্ড লু, তো ওই দলের ভিতরে এত দ্বন্দ্ব, তো ওইটা তো সেইটা, অমুক এটা করতেছে, তমুক এটা করতেছে। হ্যাঁ, একটা মহিলা নারীর পক্ষে এত কিছু দেখা কি সম্ভব? আপনি বলেন। এটা কিন্তু মাহবুব ভাই, তিনি তো বঙ্গবন্ধু কন্যা, তার কাছে প্রত্যাশা অনেক বেশি, যেটা অনেকে বলছেন যে প্রত্যাশার পারও তো আমাদের অনেক উপরে উঠে গেছে। আরে প্রত্যাশা ছিল বলেই তো আমরা মেট্রো রেল পাইছি, প্রত্যাশা ছিল বলেই তো পদ্মা সেতু পাইছি। আলোচনার শেষের দিকে একটু বিনীতভাবে ক্ষমা চেয়েই আসতে চাই শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে। যে কথাটি মূলভাবে মানবভাবে বললেন যে হ্যাঁ, শেখ হাসিনা নানা রকম ব্যর্থতা আছে, তার সমালোচনা আছে, দুর্নীতি আছে, দুর্নীতির নানা রকম একটা পরিস্থিতি আমরা দেখছি, কিন্তু শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে জাতি, সাধারণ মানুষ দেখছে না। শহীদুল ইসলাম বাবু, এটা হাস্যকর। শোনেন আমি বলি, এই যে মাহবুব কামাল ভাই কথা বলছে না, ওনার কথার মধ্যেই বাংলাদেশে যে একটা নিকৃষ্ট ফ্যাসিবাদ বিরাজ করছে সেটা প্রমাণিত। উনি বলছেন যে নাম বলতে পারবো না, আপনি কোন দেশে বাস করছেন আপনি চিন্তা করতে পারবেন যে দুর্নীতি যারা করছেন বা দুর্নীতি যারা, তাদের নাম বললে নাকি রাস্তায় বের হইতে পারবেন না। কোন কালে আপনি 72-74-এর শাসন বলেন, এরশাদের শাসন বলেন বা বিএনপির 3 বারের শাসন বলেন, এই বাস্তবতা কখনো ছিল বাংলাদেশে? মাহবুব কামাল ভাইরা এখন নামই কোনো সাহস পায় না। এই রাষ্ট্রে, এই শাসনের মধ্যে আমরা আছি, অথচ প্রধানমন্ত্রীর কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রীর কাছে উনি সুশাসন চাচ্ছেন, আবার প্রধানমন্ত্রীর কাছে নাম বলার হয়তো উনি অনুরোধ করবেন যে আমি যাতে নাম বলতে পারি। ভয়ানক ব্যাপার। এবং মাহবুব কামাল ভাইরা যেটা বলছেন যে একমাত্র শেখ হাসিনাকে দেশ দেখতে হয়, বিদেশ দেখতে হয়, সব দেখতে হয়, তিনি খুব সৎ, তার কোনো দুর্নীতি নাই, কিচ্ছু নাই, উনি একজন মহামানব। তার মানে কি, যে সমাজের, যেই রাষ্ট্রে এক ব্যক্তির শাসন আছে সেটা তো ভয়ঙ্কর শাসন। যেই সমাজের, যেই দলের এক ব্যক্তির নেতৃত্ব আছে সেটা তো ভয়ঙ্কর নেতৃত্ব। এই মাহবুব কামাল ভাই কথার মধ্যে পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশে বা আওয়ামী লীগে কোনো গণতন্ত্রের সিটে ফোটাও নাই। এখন বিএনপি পারবে না উনি বলতেছেন। আরে ভালো কথা, বিএনপি কেন পারবে না? আপনি পারছে না এখন পর্যন্ত জানেন? মাহবুব কামাল ভাইরা সত্য কথা বলে না।
মাহবুব কামাল ভাইরা নীতি আদর্শের সাথে মানে কখনো কখনো ব্যর্থ হয় আমরা দেখতে পাই। বিএনপির ছয়শো নেতা কর্মী যখন গুম হয়ে গেল, বেনজিরা যখন গুম করলো, তখন ওনারা কোনো কথা বলেন নাই যে এই গুমগুলা কেন হয়ে গেল। এর প্রতিবাদ যদি সকল মাহবুব কামাল ভাইরে মিলে করতো, তাহলে আজকে প্রধানমন্ত্রীর কাছে ওনাকে এই অনুরোধ করতে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুশাসন দেন। বিএনপির বিরুদ্ধে যখন অফিসে ক্র্যাকডাউন করা হলো, 1 লক্ষের উপর মামলা হলো, তখন মাহবুব কামাল ভাইয়ের মতো সাংবাদিকরা, দায়িত্বপূর্ণ সিনিয়র সাংবাদিকরা যদি একযোগে কথা বলতো, তাহলে বাংলাদেশে আজকে এক ব্যক্তির শাসন হয় না। আজকে বেনজিরদের শুনল না, বেনজিররা যখন বিএনপি কে টুকাই আনবো ঘর থেকে, মানে কি বলে, রাষ্ট্রশক্তির সাথে যারা চ্যালেঞ্জ করে তাদের চাইতে আহম্য করায়, তখন যদি ওরা এনজয় না করতো, তাহলে কিন্তু এই শাসনে যখন রাতের বেলায় ভোট হয়, তখন মাহবুব কামাল ভাই যদি এই ভোটকে না করে, কি বলে, ডিফেন্ড না করে এর বিরুদ্ধে সকলে মিলে, একশো মাহবুব কামাল ভাইয়ের কথা বলছি না, সকলে মিলে যখন কথা বলতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে এক ব্যক্তির শাসন হয় না। এই বেনজিরের হাইটের বিচার অনেক আগেই হইতো। এই যে দেখেন প্রফেসর ইউনূস সাহেব কথা বলেন নাই, কিন্তু এর আগে যখন বলেছেন নিশ্চুপ ছিলেন। খালেদার উপর যখন নিপীড়ন হয়েছে কোনো কথা বলেন নাই, রাতের বেলায় ভোট হয়েছে কোনো কথা বলেন নাই, ভোটের আগে ভোট হয়েছে কোনো কথা বলেন নাই, এখন ওনার উপরে পড়েছে, এখন উনি প্রতিবাদ করছেন বাংলাদেশে এক দল এক ব্যক্তির শাসন হচ্ছে। মাহবুব কামাল ভাইরে ইনিয়ে কায়দা করে এদিক দিয়ে কিন্তু তাদের কথাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতি বলতে আর কোনো নাই, কোনো দলকে টিকতে দেওয়া হচ্ছে না। এবং এটাও মাহবুব কামাল ভাইয়ের সাথে আমি খুবই সিরিয়াসলি দ্বিমত পোষণ করি যে আওয়ামী লীগ উৎখাত হবে না আর উৎখাত করতে পারবে না, এটা ওনারা ভাবতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ ভাবে না। আর মানুষ চায় না, আওয়ামী লীগকে চায়, এই গ্যারান্টি মাহবুব কামাল ভাইরে কে দিচ্ছে, কে বলছে? বাংলাদেশে কি কোনো ভোট এসেছে বিগত 3টে নির্বাচনে? মাহবুব কামাল ভাই না চাইতে পারে, কিন্তু সমস্ত মানুষের দায়িত্ব দৃষ্ট মাহবুব কামাল ভাই নেই নাই। আরে ভাই কি বলেন আপনি? বাংলাদেশে একটা ভোট হইলেছেন, আপনি বুঝবেন যে কে চায় আর কে চায় না। শোনেন, এই যে বন্দুকের কামাল দিয়ে পৃথিবীর যুগে যুগে কালে কালে সশেস্কু, নরিনগর, গাদ্দাফি, সাদ্দাম, নমরুদ, ফেরাউনরা বহুকাল ক্ষমতায় ছিল। এটা কি তারা কি ক্ষমতার অমরত্ব নিয়েছিল? থাকতে পারে। আওয়ামী লীগ, মাহবুব কামাল ভাই যে বলছে যে আওয়ামী লীগ কার কেউ কোনো কালে কোনোদিন সরাইতে পারবে না। সুতরাং এই আওয়ামী লীগের সাথে আমাদের দিন যাপন করতে হবে, এই আওয়ামী লীগের সাথে আমাদের বসবাস করতে হবে, এই আওয়ামী লীগের শেষ এবং প্রথম কথা। এটা আমি একটু বলি নাই, আমি এগুলি বলি নাই। শুনেন, আপনি বলেছেন তো, কোনো বিকল্প নাই। শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। কথাটা হচ্ছে যে বিএনপি 28শে অক্টোবরের পরে যেভাবে কথা বলেছিল যে সরকার আর নেই, সরকার থাকবে না, কিন্তু তাদের কথা কিন্তু ফলে নাই। তাদের কথা ফলে যেভাবেই হোক, যৌবন পীড়নের মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, তারা কিন্তু তাদের আলটিমেট গোলে পৌঁছতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আচ্ছা, এখন আমি যেটা বলছি চিরকাল আওয়ামী লীগ থাকবে এটা আমি বলি নাই। আমি যেটা টক শোতে বলছি সেদিন, ইট ইজ এ লস্ট গেম ফর বিএনপি ফর 5 ইয়ার্স। আগামী 5 বছরে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, এটা আমি বলছি। এখন গ্যারান্টি দিয়ে বলতেছেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনি লিখে রাখেন। ভাই এটা রেকর্ডেড থাকলো। আজকের কথা বললেন মাহবুব কামাল ভাই, আপনি এত সিনিয়র লোক, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, কখন কে ক্ষমতায় আসবে না। আর শুনেন আমি বলি আপনাকে, আপনি কিছু নেই, আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝেন না, আপনি আন্তর্জাতিক রাজনীতি বোঝেন না। আমি বলতেছি, আপনি লিখে রাখেন যে আগামী 5 বছর। আমি আওয়ামী লীগ করি না, সরি, বুঝা না বুঝার ব্যাপার না, আপনি অনেক সিনিয়র লোক, রাজনীতি কে বুঝে না বুঝে এখানে টক শো করতে আসছে, আপনি এইভাবে কথা বললে তো হবে না। শুনেন আমি বলি, এইটা আপনি ভুল বলেছেন, এটা জন্য আপনার দুঃখ প্রকাশ করা উচিত। আচ্ছা, দুঃখ প্রকাশ করতে শুনেন। এইটা এই কারণে শুনেন, এই কারণে থাকবে না যে আওয়ামী লীগ খুব জনপ্রিয় দল। আওয়ামী লীগ জনপ্রিয় দল না। ভোট হইলে বিএনপি জিতবে, আমি বলতেছি নিরপেক্ষ, কিন্তু আওয়ামী লীগ আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। আপনি এটা লিখে রাখেন। জি মাহবুব ভাই, শেষ করতে হবে। শোনেন, পৃথিবীর কোন মানুষ কোন কালে কোনো গ্যারান্টি দিতে পারে না ভবিষ্যতে কি হবে। আচ্ছা, আমি দেখছি আপনি যেটা বলছেন এটা অবিবেচনা শুরু কথা বলছেন। আমি এটা নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি যেভাবে বলছেন এটা মানে কি বলবো, এটা পৃথিবীর কোন বৃহৎ রাষ্ট্রবিজ্ঞানী বলে না এইভাবে। কামাল ভাই, গায়ের জন্য বলছেন, আপনি গায়ের জন্য বলছেন। আর শেষ করতে দেন আমাকে। 28শে অক্টোবরের পরে আগে আমি যতগুলো প্রেডিকশন করছিলাম 28শে অক্টোবরের আগে, এগুলো রেকর্ড আছে, যতগুলো প্রেডিকশন করছিলাম এভরি সিঙ্গেল টোটো ফলে গেছে, এভরি সিঙ্গেল। আমি বলছিলাম
যে 28 অক্টোবর সাম সাউন্ড গ্রেনেডস এন্ড সাম টিয়ার গ্যাসেস আর এনাফ টু ডিসমেন্টেল মানে যত বড় মহাসমাবেশ হোক, এবং আমি আই হ্যাভ স্টাডিড শেখ হাসিনা, এবং এই মহাবেশ পণ্ড হয়ে যাবে, এটা রেকর্ড আছে। তো ফলে আমি যেগুলি প্রেডিকশন দিয়েছিলাম সব সব ফলে গেছে। এবং আমি বলছিলাম, সবাই বলছিল যে এবার ইন্ডিয়া অন্যরকম হবে, আমি বলছি নো, ইন্ডিয়া সাপোর্ট দিতে যাচ্ছে। আমি বলছিলাম যে আমেরিকাকে ইন্ডিয়া ম্যানেজ করবে, ঠিকই ম্যানেজ করছে। এবং আমি সবই যেগুলি বলছিলাম সব ঠিক হয়েছে। এবং ক্ষমতা, এখনকার বিশ্বে ক্ষমতায় থাকা না থাকা কিন্তু জনগণের উপর নির্ভর করে না, এইটা আমাদের এইটা বুঝতে হবে। ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে না, সময় ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে অনেক ফ্যাক্টরের উপরে, আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ। ফ্যাক্টরের উপরে। সামনের আয়োজনে আপনাকে পাবো, পুরো সময় জুড়ে পাবো সেই প্রত্যাশা রেখেই মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইসাক আলী খান পান্না ভাই ছিলেন, এখন এই মুহূর্তে নাই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।